আগে না আমাদের আমাদের সময় মানে আমরা যখন গান করেছি মানে ওটা অ্যাকচুয়ালি সব কিছু তো একটা টিম ওয়ার্ক। যেমন আমরা যখন মিউজিক ডিরেক্টর কল দিতেন, যাই তোমার অমুক দিন গান আছে, তো কালকে এসে বাসায় এসে গান তুলে নিয়ে যাবা। তো যে দেখতাম যে বিশেষ করে আলম ভাইয়ের কথা বলে, আলম খানের বাসায় যেতাম, তো আলম ভাই সুরকার, গীতিকার, প্রডিউসার, ডিরেক্টর, শিল্পীরা সবাই থাকতো। ওনারা এক লাইন দুই লাইন করে গান লিখতে শুরু করতো, না এই কথা চেঞ্জ করো। এই যে মজাটা, গানটা আগে শিখে আসতাম। মনে আছে ছোট ছোট টেপ রেকর্ডার ছিল, হ্যাঁ, ব্যাগে করে নিয়ে যেতাম, গানটা টেপ করে নিয়ে আসতাম, বাসায় রিহার্সাল করতাম। মানে একদিনে আমার গলায় গানটা বসে যেত, তাই না? মানে সিনেমার গানটা তো খালি মানে গান না, ওখানে ড্রামার ব্যাপার আছে, সুরের ব্যাপার আছে, তাল লয়ের ব্যাপার আছে, ড্রামাটা অনেক বেশি সিনেমার গানে। সো এই জিনিসগুলি খুব মিস করি। আবার স্টুডিওতে যখন দিতাম, সবাই মিউজিক করছে, সবার সাথে সবার দেখা হতো। আর এখন তো কারোর সাথে কারোর দেখা হয় না। ট্র্যাক হয়ে গেল, আপা এসেন গানটা ভয়েস দিয়েছেন, যে হয়তো মিউজিক ডিরেক্টর আছে, আমি গেলাম এক লাইন দুই লাইন করে গান গেয়ে দিলাম, গান শেষ। ওই মজাটা আর নাই আগের মতো। আচ্ছা, আপনার গান শুনলেই শাবনূরের কথা মনে পড়ে। তো এই যে মানে কারো ভয়েসের সঙ্গে একজন নায়িকার একটা পরিচিত হয়ে যাওয়া, মিলে যে মানুষ একটা নায়িকার চেহারার সঙ্গে একজনের ভয়েসকে মিলিয়ে ফেলে, এটা কি একজন গায়িকার জন্য সফলতা কিনা? হ্যাঁ, অবশ্যই, কেন না। তবে আমি মনে করি শাবনূরের সাথে মানে বেশি গান লিপসিং হয়েছে কনক চাপার গান। কনক চাপার গান অনেক হয়েছে। আমার অনেক মৌসুমী গান, হ্যাঁ, আমার যে কটা মোটামুটি হিট গান সেগুলো সবগুলো কিন্তু মৌসুমী। আচ্ছা, এখনো যখন আপনারা স্টেজে যান, মানুষ কখনো কি মৌসুমীর সাথে দেখা হয়? এবং হ্যাঁ হ্যাঁ, মৌসুমী তো এখন আমেরিকায় আছে, ওর সাথে আমার অনেক দেখা হয়। মানে মৌসুমী খুবই মিষ্টি একটা মেয়ে, ভালো মনের মানুষ, খুব ফ্রেন্ডলি। ওর সাথে আমার অনেক মানে খুবই ভালো সম্পর্ক, প্রায় অনুষ্ঠানে দেখা হয় আমাদের, কথা হয়। কিন্তু সেটাই, আপনি সবাই যদি আবার বিদেশে চলে যান তাহলে আমাদের কি হবে? এত ভালো বলে না না, চলে যাই না, মানে যাওয়া আসা করি আর কি, শো থাকে, কাজ থাকে। হ্যাঁ, আমরা প্রত্যাশা করব নতুন বাংলাদেশে নিশ্চয়ই আপনারা আবার আপনাদের সেই আবার সবাই ফিরবে এবং সবার কাজগুলো আমরা দেখতে পাবো। আচ্ছা রূপন্ধর, আপনি তো ভালো কিছু শোনাচ্ছেন না, তারপরও আপনি একবার এখানে এসে বলেছেন, আমার মনে আছে, আপনি বলেছিলেন যে আগামী বছরই হতে পারে, মহামারী হতে পারে, পরের বছরই করোনা সারা বিশ্বে অ্যাটাক করলো। আমার খুব ভালো করে মনে, একটা অনুষ্ঠানে আপনি বলেছিলেন, এই নতুন বছরে একটা অনুষ্ঠানে আপনি বলেছিলেন। এবার এমন কোনো কি আশঙ্কা, ভয় আছে? 2021, 22, 23 এই 3 বছরই আমি অন্যান্য টিভি চ্যানেলে, আমার নিজস্ব ইউটিউব, ফেসবুকে এবং আপনাদের চ্যানেলেও কিন্তু আমি বলেছিলাম 2025-26 সনে নতুন করে আবার মহামারী আসতে পারে, করোনার নতুন কোনো ভেরিয়েন্ট বা পুরনো কোনো ডিজিজ নতুন করে মহামারীর আকার ধারণ করতে পারে। তো সেই দিক থেকে আমি 2025 নিয়ে যে গণনাটা করেছি সেটা হচ্ছে যে আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং এশিয়া মহাদেশ, এই দেশগুলিতে কিন্তু একটু বেশি মানুষ আক্রান্ত হবে ভাইরাসে। এখন একই ভাইরাসে যে প্রত্যেক দেশে আক্রান্ত হতে হবে বিষয়টি তেমন নয়। আমাদের দেশে দেখবেন ডেঙ্গু, চিকনগুনিয়া এই ধরনের রোগীর সংখ্যাও কিন্তু 2025-এ অনেক বেড়ে যাবে। সেই সাথে ভ্যাকসিনেশন নিয়েও কিন্তু গোটা ওয়ার্ল্ডে নতুন করে এক ধরনের নিয়মকানুন আবার সামনে আসতে পারে। আচ্ছা, তো এই বিষয়গুলিতে কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাদের প্রত্যেকেরই সজাগ সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে। ডেঙ্গু কথা বলেন, সজাগ থাকতে হবে। এবং করোনার নতুন ভেরিয়েন্টও কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আসতে পারে। বা এর আগে আমি একবার বলেছিলাম জম্বি ভাইরাসের কথা, সেটা কিন্তু আমরা দেখেছি 48 বছর আগের এক ধরনের বরফের কণা থেকে সুপ্ত অবস্থায় ছিল, তার একটা বহিঃপ্রকাশ রাশিয়াতে দেখেছি। তো এই বিষয়গুলিতে কিন্তু আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে ব্যক্তিগত পর্যায়ে, সেই সাথে রাষ্ট্র বা সরকারকেও সজাগ সচেতন থাকতে হবে। তার পাশাপাশি ভিটামিন ডি সংক্রান্ত, মানে ভিটামিন ডি এর অভাবে যে রোগগুলো হয়ে থাকে সেই ধরনের রোগীও কিন্তু আমাদের দেশে বৃদ্ধি পেতে পারে 2025 সনে।